হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ভ্রমণ করব নবাবের শহর মুর্শিদাবাদ এবং এর সঙ্গে ভ্রমণ করব নদিয়া জেলায় অবস্থিত মায়াপুরের শ্রী ইস্কন মন্দির। মুর্শিদাবাদ বলতে মূলত আমরা যেগুলো বুঝি সেটা হলো হাজারদুয়ারি প্রাসাদ, কাঠগোলা বাগানবাড়ি ইত্যাদি। এছাড়া আরও যেসব স্থান আছে সেগুলি আপনাদের ঘুরে দেখাবো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল মুর্শিদাবাদ ভ্রমণ করার, কিন্তু কাজের চাপে ঘোরার সুযোগ পাওয়া যাচ্ছিল না। আজকে আমার ফাইনালি সেই ইচ্ছে পূরণ হবে। আজ রাত্রি ঠিক 11টায় আমাদের গাড়ি তার প্রথম গন্তব্য মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেবে। কালকে সারাদিন মুর্শিদাবাদ ভ্রমণ করব এবং মুর্শিদাবাদ ভ্রমণ শেষে পরশুদিন মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ মায়াপুরের উদ্দেশ্যে যাত্রা করব। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এবার বলছি আপনারা কিভাবে মুর্শিদাবাদে যাবেন। মুর্শিদাবাদ যাওয়ার জন্য প্রথমে আপনারা শিয়ালদা চলে যাবেন। শিয়ালদা স্টেশন থেকে লালগোলাগামী যে কোনো ট্রেন ধরে মুর্শিদাবাদ স্টেশনে নামবেন। স্টেশনে নেমে আপনারা টোটো বুক করে স্পটগুলো ঘুরতে পারেন। আর হ্যাঁ, টোটো বুক করার সময় অবশ্যই বার্গেনিং করে নেবেন। এই হচ্ছে আমার গাড়ি। এই গাড়ি করে আমি আমার গন্তব্য মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেব। এখন আমাদের গাড়িতে মালপত্র ওঠানো হচ্ছে। এরপর আমাদের গাড়িতে লোকজন উঠবে। লোকজন ওঠা কমপ্লিট হয়ে গেলে গাড়িটি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। এখন আমাদের গাড়ি তার গন্তব্য মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। রানাঘাটের কাছে একটি হোটেলে আমাদের গাড়ি কিছুক্ষণের জন্য হল্ট নিয়েছে। এখানে আমরা রাতের ডিনার করব। ডিনার হয়ে গেলে আমাদের গাড়ি মুর্শিদাবাদের উদ্দেশ্যে ছেড়ে দেবে। এখন আমার ঘুমিয়ে পড়ার পালা। মুর্শিদাবাদে পৌঁছে আপনাদের সঙ্গে কথা হবে। এখন আমি মুর্শিদাবাদে পৌঁছে গেছি। আমরা মুর্শিদাবাদের একদিনের ভ্রমণে এই হোটেলটিতেই থাকব। আমাকে আমার রুমের চাবি দিয়ে দিয়েছে। এবার আমার রুমের দিকে যাওয়া যাক। আমার রুম পড়েছে 2 তলায়। এই হচ্ছে আমার রুমটা একবার আপনাদের ঘুরে দেখিয়ে দিই। হোটেলের বাথরুমটাও সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তাই ভাবলাম বাথরুমের রিভিউটাও একবার আপনাদের দিয়ে দিই। এইটা হচ্ছে হোটেলের বারান্দা। তো বারান্দাটা একবার আপনাদের দেখাই। হোটেলে পৌঁছানোর পর একটু ঘুমিয়ে নিলাম এবং ঘুম থেকে উঠে সকালে জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। এটা হলো ত্রিপোলিয়া গেট, অর্থাৎ মুর্শিদাবাদের প্রবেশদ্বার। মুর্শিদাবাদ শহরে এরকম আরও বেশ কিছু প্রবেশদ্বার আছে, এটা তার মধ্যে একটা। এটা হলো আমার প্রথম গন্তব্য চকসাই মসজিদ। এই মসজিদের ভিতর সাধারণ মানুষের প্রবেশের অনুমতি নেই। পরবর্তী স্পটগুলি ঘোরার জন্য একটা টাঙা গাড়ি বুক করে নিলাম, যার ভাড়া পড়লো জনপ্রতি 150 টাকা। আপনারা টাঙা গাড়ি বুক করার সময় পারলে একটু বার্গেনিং করে নেবেন। চলে এসেছি আমার পরবর্তী গন্তব্যে। এটা হলো কাঠগোলা বাগান। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় নহবত গেট।
এখন আমি কাঠগোলা বাগানের ভিতর ঢুকে পড়লাম। গেটের ভিতর ঢুকে রাস্তার দুপাশে আমবাগানের ভেতর দুটো ঘোড়সভার সৈন্যের মূর্তি দেখতে পেলাম। কাঠগোলা বাগানের প্রবেশ মূল্য 30 টাকা। এই 30 টাকার টিকিট কেটে আপনারা এই স্পটগুলো দেখতে পারবেন। এখানে আপনারা ভালো করে ঘুরে দেখার জন্য গাইড পাবেন, চাইলে আপনারা গাইডের সাহায্যও নিতে পারেন। এখানকার গাইডের বক্তব্য অনুযায়ী এই বাগানের তলায় পাইপ সিস্টেম ছিল, যে কোনো এক জায়গায় জল দিলে পুরো বাগানে ছড়িয়ে পড়তো। এটাই হলো সেই কাঠগোলা প্যালেস অর্থাৎ বাগান বাড়ি। নবাব সিরাজদৌল্লার শাসনকালের বহুকাল আগেই অর্থাৎ 1780 খ্রিস্টাব্দে এই কাঠগোলা প্যালেস নির্মাণ করা হয়েছিল। সুতরাং এই স্থানটি ইতিহাসের প্রচুর সাক্ষ্য বহন করে। নবাবী আমলে এই টেবিলে বসে খাওয়া দাওয়া হতো এবং যোগাযোগের মাধ্যম ছিল এই পালকি। কথিত আছে পলাশির যুদ্ধের পর এই বাগান বাড়িতেই ব্রিটিশরা লুট করা ধনসম্পত্তি বাটোয়ারা করতেন। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হলো নবাবী রান্নাঘর। এই বাগান বাড়ির ভেতর একটি মিউজিয়াম আছে, চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন, কিন্তু এখানে ছবি তোলা বা ভিডিও করার অনুমতি নেই। কাঠগোলা বাগানের ভিতরে একটি জৈন মন্দির আছে। জৈন মন্দির যাওয়ার পথে গণেশ ঠাকুরের একটি মূর্তি আমার চোখে পড়লো। এটা কিন্তু সিদ্ধিদাতা গণেশ নয়, এটা হলো নাগেশ্বর গণেশ। এখানে আরেকটি ছোট মন্দির রয়েছে, মন্দিরের ভেতর ছবি তোলা নিষেধ। জৈন মন্দিরের ঠিক উল্টো দিকেই একটি পুকুর রয়েছে। পুকুরের সামনে বজরংবলীর একটি মূর্তি আমি দেখতে পেলাম। পুকুরটি পথের বাঁ দিকেই রয়েছে এবং ডান দিকে রয়েছে জৈন মন্দির। আগে পুকুরটা একবার আপনাদের দেখাই। পুকুরে প্রচুর মাছ রয়েছে, আপনারা চাইলে মাছেদের খাবার দিতে পারেন, তবে বাইরের খাবার নয়, পুকুর পাড়ে একটা ছেলে খাবার বিক্রি করে, তার থেকে কিনে আপনি দিতে পারবেন। এটাই হলো 19 শতকে জৈন সম্প্রদায় দ্বারা নির্মিত জৈন মন্দির। 19 শতকের গোড়ার দিকে মারোয়ারি এবং জৈন সম্প্রদায়ের মানুষদের ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র ছিল এই শহর। সেই সুবাদে তারা এই অঞ্চলে বসবাস শুরু করেছিল এবং বেশ কিছু জৈন মন্দির নির্মাণ করেছিল। মন্দিরের ভাস্কর্য সত্যিই অসাধারণ। মন্দিরের ভিতরে ভাস্কর্য ছিল অনবদ্য, কিন্তু মন্দিরের ভেতর ভিডিওগ্রাফি করার নিষেধ ছিল, তাই জন্য ভিডিও করতে পারিনি। এটা হলো নাচমহল। নবাবী আমলে এখানে বিভিন্ন নাচ গান এবং জলসা হতো। এটা হলো কাঠগোলা বাগানবাড়ির পুকুর। পুকুরটিতে চারদিক থেকে সৈন্যরা পাহারা দিত। এই বাড়িটা হচ্ছে পশ্চিম বাংলার সর্বপ্রথম চিড়িয়াখানা। এই বাড়িটা 150 বছর বন্ধ ছিল, নতুন করে খোলা হয়েছে। এই হচ্ছে সেই চিড়িয়াখানা, এবার ভিতরে প্রবেশ করার পালা। চিড়িয়াখানাটা একটু আপনাদের এবার সংক্ষেপে দেখিয়ে দিই। এদিকে বিভিন্ন রকমের পাখি রয়েছে। এখানকার গাইডদের মুখে শোনা যায় নবাবী আমলে এখানে হাতি, গন্ডার, জলহস্তী প্রভৃতি থাকতো, কিন্তু এখন সবই অতীত। বর্তমানে এই চিড়িয়াখানায় বেশ কিছু পাখি এবং কয়েকটি অ্যাকোয়ারিয়াম আছে। আর এদিকে রয়েছে বিভিন্ন ধরনের রঙিন মাছ। কাঠগোলা বাগান বাড়ির ঠিক বাঁদিকেই রয়েছে গোপন সুড়ঙ্গ।
এখানকার মানুষদের মুখে শোনা যায় এই সুড়ঙ্গ পথ দিয়েই নাকি ভাগীরথী নদী, হাজারদুয়ারি প্রাসাদ এবং জগৎ সেটের বাড়ি চলে যাওয়া যেত। এবং এখনও কোনো কারণবশত ভাগীরথী নদীর জলরাশি বৃদ্ধি পেলে এই স্থান দিয়ে জল উঠে আসে। আপনারা চাইলে নিজস্ব গাড়ি করেও আসতে পারেন, তাই পার্কিং ফিসটা দিয়ে দিলাম, চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। যাওয়ার পথে নসিপুর বীচ দেখতে দেখতে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। এটাই হলো নসিপুরের সেই বিখ্যাত জগৎ সেটের বাড়ি, যেটা বর্তমানে একটি মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। মিউজিয়ামটি ঘুরে দেখার টিকিট মূল্য 30 টাকা। মিউজিয়ামের ভেতর কী কী দেখবেন তা সব এখানে লেখা রয়েছে। এই জগৎ সেটের বাড়ির ভেতর বেশ কিছু গোপন সুড়ঙ্গ রয়েছে। শোনা যায় এই সুড়ঙ্গ পথগুলি নাকি কাঠগোলা বাগানের সঙ্গে যুক্ত। মিউজিয়ামের ভেতর ছবি তোলা এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় ভিডিও করতে পারিনি। মিউজিয়ামের ভেতর বেশ কিছু সুড়ঙ্গ পথ রয়েছে এবং জগৎ সেট ওটা বাড়ির লোকজন দৈনন্দিন জীবনে যে আসবাবপত্র ব্যবহার করতো, আয়না, বিছানা ইত্যাদি এইসব জিনিস, এছাড়া খাবার থালা, তাদের সৈন্যবাহিনীর যুদ্ধক্ষেত্রে কী অস্ত্র ব্যবহার করতো, কী পোশাক পরিচ্ছদ ব্যবহার করতো, সব কিছুই এই মিউজিয়ামের মধ্যেই পাবেন। জগৎ সেটের বাড়ির ভেতর একটি ছোট ক্যান্টিন মতো রয়েছে, যেটি ভোর 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। মিউজিয়ামের ভেতর একটি মন্দির আছে, মন্দিরটি খুবই সুন্দর। তৎকালীন সময় নির্মিত জগৎ সেটের এই বাড়ি এক কথায় সত্যিই খুব সুন্দর। মাঝখানে রয়েছে একটি জলাশয়, তার পাশে রয়েছে মন্দির, সব মিলিয়ে বাড়িটি সত্যিই অসাধারণ লাগছে। এটি হলো নসিপুর রাজবাড়ি। হাতে সময় কম থাকার জন্য রাজবাড়িটি ঘোরা হলো না, কিন্তু পরবর্তী সময় যখন মুর্শিদাবাদ আসবো তখন এই রাজবাড়িটি কভার করব। এটি হলো জাফরাগঞ্জ মসজিদ। স্থানীয় মানুষের বক্তব্য অনুযায়ী এটাই হলো মির্জাফর অর্থাৎ নবাব মির্জাফরের মসজিদ। মসজিদের ঠিক উল্টো দিকেই রয়েছে কবরস্থান, যেখানে নবাব মির্জাফর এবং তার পরিবারের 1100 সদস্যকে কবর দেওয়া হয়েছে। এখানে প্রবেশ মূল্য 10 টাকা, চাইলে আপনারা গাইডের সাহায্য নিতে পারেন। এখন আপনাদের বলি জায়গাটার নাম জাফরাগঞ্জ কীভাবে হয়েছে। জাফরাগঞ্জ নামটি মির্জাফরের নাম থেকে এসেছে। মির্জাফরের প্রকৃত নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। এই সমাধি ক্ষেত্রটি অনেকটা বড় এলাকা জুড়ে বিস্তৃত। এখানকার বেশ কিছু সমাধির গায়ে নাম ফলক রয়েছে, কিন্তু বেশিরভাগ সমাধি গাতেই কোনো নাম ফলক নেই। এর থেকেই বোঝা যায় সমাধিগুলো কতটা পুরনো। এটাই হলো পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে চক্রান্তকারী অন্যতম মূল ষড়যন্ত্রী নবাব মির্জাফরের কবর। এই স্থানে অর্থাৎ ভাগীরথী নদীর পূর্ব পাড়ে যেমন রয়েছে নবাব মির্জাফরের সমাধি, সেরকমই এখানকার লোকাল গাইডের মাধ্যমে জানতে পারলাম নবাব সিরাজদৌল্লার সমাধি রয়েছে গঙ্গা নদীর পশ্চিম পাড়ে অর্থাৎ ভাগীরথী নদীর পশ্চিমে। এই স্থানটিতে রয়েছে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নিসা বেগমের জীবন্ত সমাধি। এটা হলো মুর্শিদাবাদ শহরের গাইড ম্যাপ, চাইলে আপনারা ভিডিও পজ করে দেখতে পারেন। টিকিট কাউন্টার ঠিক পাশেই রয়েছে ক্লোক রুম। যদি আপনি লাগেজ নিয়ে আসেন তাহলে এখানে জমা রাখতে হবে। আপনি যদি অফলাইনে বা কাউন্টার থেকে টিকিট কাটেন তাহলে সেক্ষেত্রে টিকিট মূল্য 25 টাকা, কিন্তু বাইরে লাগানো কিউআর কোড থেকে যদি আপনি অনলাইন টিকিট কাটেন সেক্ষেত্রে আপনার টিকিট মূল্য হবে 20 টাকা। মিউজিয়ামের ভেতর কী কী দেখবেন তা এখানে দেওয়া রয়েছে। এখন আমি পৌঁছে গেছি মুর্শিদাবাদ শহরের অন্যতম প্রধান দ্রষ্টব্য হাজারদুয়ারিতে। এটা হলো হাজারদুয়ারির অন্দরমহলের প্রবেশপথ, যেটি বর্তমানে একটি মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে।
আমার ইচ্ছা থাকা সত্ত্বেও মিউজিয়ামের ভেতরে স্থাপত্য ও ভাস্কর্য আপনাদের দেখাতে পারবো না। ভিতরে ছবি তোলা এবং ভিডিওগ্রাফি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। হাজারদুয়ারিতে হাজারেরও বেশি দরজা রয়েছে, যার মধ্যে অনেক দরজাই নকল। মিউজিয়ামের ভেতর নবাবী আমলে ব্যবহৃত বিভিন্ন দ্রব্য সামগ্রী, যেমন হাতির দাঁতের তৈরি আসবাবপত্র, নানা রকমের অস্ত্রশস্ত্র, বিভিন্ন ধরনের অয়েল পেন্টিংস ইত্যাদি সংরক্ষিত আছে। হাজারদুয়ারি প্যালেস চত্বরে হাজারদুয়ারি ছাড়াও আরও বেশ কিছু স্থাপত্য রয়েছে, যার মধ্যে একটি হলো হাজারদুয়ারির ঠিক বিপরীত দিকেই অবস্থিত নিজামাত ইমামবাড়া, যেটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম বৃহত্তম ইমামবাড়ার মধ্যে একটি। এখানকার গাইডের কাছে জানলাম এই ইমামবাড়া তৈরির আগে এই স্থানটিতে নবাব সিরাজদৌল্লার কাঠের ইমামবাড়া ছিল, যেটি 1846 খ্রিস্টাব্দে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ভস্মীভূত হয়ে গিয়েছিল। এই ইমামবাড়াটি একটি প্রাইভেট প্রপার্টি, এখানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। তাও গেট থেকে যতটা দেখানো সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই হাজারদুয়ারি আর ইমামবাড়ার মাঝখানে একটা কামান রাখা রয়েছে, যার নাম বাচ্চাওয়ালি তোপ। গাইডকে এই নামের কারণ জানতে চাওয়ায় তিনি বললেন এই কামানটি মাত্র একবারই দাগা হয়েছিল এবং এর আওয়াজ এতটাই তীব্র ছিল যে এর ফলে পার্শ্ববর্তী গ্রামের বেশ কয়েকজন গর্ভবতী মহিলার গর্ভপাত হয়েছিল। তখন থেকেই লোকমুখে এই নাম ছড়িয়ে পড়েছে। হাজারদুয়ারি থেকে দেখলে ইমামবাড়ার ঠিক ডান দিকেই রয়েছে একটি ঘড়িঘর। হাজারদুয়ারি ও ইমামবাড়ার মাঝখানে বাচ্চাওয়ালি তোপের ঠিক পাশেই রয়েছে নবাব সিরাজদৌল্লা নির্মিত মদিনা মসজিদ। এই মসজিদের মধ্যেই মক্কার পবিত্র মাটি রাখা রয়েছে। এখন আমি যাচ্ছি আমার মুর্শিদাবাদ ট্যুরের শেষ গন্তব্য মতিঝিল। মতিঝিল যাওয়ার জন্য একটা টোটো বুক করে নিলাম, যার ভাড়া পড়লো জনপ্রতি 30 টাকা। মতিঝিল ঘুরে দেখার জন্য প্রবেশ মূল্য 30 টাকা। মতিঝিল পার্কের যাবতীয় ডিটেলস দিয়ে দিলাম, চাইলে আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। এটি হলো নবাব সিরাজদৌল্লার বিশ্বস্ত সেনাপতি মীরমদনে ব্যবহৃত কামানের রেপ্লিকা। আসল কামানটি হাজারদুয়ারি মিউজিয়ামের সংগ্রহশালায় রাখা রয়েছে। ইনি হলেন নবাব মুর্শিদ কুলি খাঁ, যার নামে শহরের নাম হয়েছে মুর্শিদাবাদ। রাস্তার বাঁ দিকে রয়েছে আম্রকুঞ্জ। এই ঘাসগুলি রাস্তার দুপাশ দিয়ে সমানভাবে বিস্তৃত। ড্রোন ক্যামেরা দিয়ে দেখলে মনে হবে যে বাগান কেটে বাগানের মাঝখান দিয়ে রাস্তাটি গেছে। আমার কাছে ড্রোন ক্যামেরা না থাকার জন্য ভিউটি আপনাদের দেখাতে পারলাম না। এখানকার গাইড ম্যাপটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। এটা হলো পুরো মতিঝিল ঘোরার ম্যাপ। রাস্তার চার মাথার মাঝখানে বিশ্ব বাংলার একটি রেপ্লিকা রয়েছে। এটা হলো গোলাপ বাগান। ইনি হলেন নবাব আলীবর্দী খাঁ। এটি হলো মিউজিক্যাল ফাউন্টেন। টেকনিক্যাল কারণবশত ফাউন্টেনটি আপাতত বন্ধ আছে। এখানকার স্থানীয় মানুষের কাছে শুনলাম আগে ফাউন্টেনের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত বাজত, কিন্তু কোভিডের পর থেকে শুধু ফাউন্টেন হয়, মিউজিক আর বাজে না। ইনি হলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। পার্কটি অনেকটা বড় এলাকা জুড়ে বিস্তৃত।
এই মতিঝিল পার্কে বোটিংয়েরও ব্যবস্থা আছে, চাইলে আপনারা এসে বোটিং করতেও পারবেন। এই স্থানে নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে চক্রান্তকারী মূল ব্যক্তিরা অর্থাৎ উইলিয়াম ওয়াটস, রবার্ট ক্লাইভ, ঘসেটি বেগম, মির্জাফর এবং জগৎ শেঠের আলোচনারত মূর্তি রয়েছে। ইনি হলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। 1757 খ্রিস্টাব্দে 21শে জুন নবাব সিরাজউদ্দৌলা তার সুবে বাংলাকে রক্ষা করতে এই মতিঝিল থেকেই তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে পলাশীর যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হয়েছিলেন। এই হলো সেই মতিঝিল। এটা হলো এখানকার ওয়াচ টাওয়ার। এখান থেকে মতিঝিলের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। মতিঝিল পার্কে টয় ট্রেনের সুবিধাও রয়েছে। কারো যদি হেঁটে পুরো পার্ক ঘুরতে অসুবিধা হয় তাহলে আপনারা সেক্ষেত্রে টয় ট্রেনের সাহায্যে ঘুরতে পারবেন। এই মতিঝিলটা আমার এক কথায় খুবই ভালো লাগলো। চাইলে আপনারা এখানে এসে বিকেলবেলা কয়েক ঘন্টার সময় কাটাতে পারবেন। মতিঝিল ভ্রমণের পর এবার আমার বাইরের দিকে বেরিয়ে পড়ার পালা। এখন আমি টোটোয় উঠে পড়েছি। এই টোটোয় করে আমি হোটেলে যাব। আমরা ঠিক সময় হোটেলে ফিরে এসেছিলাম। হোটেলে ফেরার পর মুষলধারে বৃষ্টি এসেছিল। আমাদের হোটেল যেহেতু হাজারদুয়ারির সামনেই ছিল, তাই বৃষ্টি থামার পর ভাবলাম একবার হাজারদুয়ারির সামনে থেকে ঘুরে আসি। রাতের আলোয় হাজারদুয়ারি যেন আরও বেশি সুন্দর লাগছে। স্বাধীনতা দিবসের আগে হাজারদুয়ারির ওপর ত্রিবর্ণ রঙের আলোয় আলোকিত করা হয়। এছাড়া আরও অনেক স্পট আছে যেগুলো আমার যাওয়া হয়নি, সেগুলো এই লিস্টের মধ্যে আমি দিয়ে দিলাম। মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারিকে বিদায় জানিয়ে ত্রিপলিয়া গেটকে পেছনে ফেলে আমাদের গাড়ি আপাতত এগিয়ে চলেছে আমাদের পরবর্তী ডেস্টিনেশন মায়াপুরের দিকে। পরবর্তী পর্বে আপনাদের মায়াপুরের ইস্কন মন্দির দর্শন করাবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের মতো বাই।